এর মধ্যে পড়া শেষ করতে হবে। পার্ট 6 পড়তে চাচ্ছি আমরা। পার্ট 6 এর শিরোনাম বলো তো একজন। পার্ট 6 এর শিরোনাম বলো, দেখে বলো, বই দেখে বলো। শক্তির সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতা। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতা পড়তে চাই আমরা, পার্ট 6টা পড়তে চাই। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা। এর আগে দুইটা কথা বলি, আমরা দুইটা জিনিস পারি না। পারি না হচ্ছে দুইটা, 1 আর 2। আরেকটা হচ্ছে একটা জিনিস মাত্র পারি। এই সূত্রের মধ্যে দুইটা কথা আছে, দুইটা জিনিস পারি না, একটা জিনিস পারি। পারি না হচ্ছে সৃষ্টি করতে পারি না আর ধ্বংস করতে পারি না। পারি কি তাহলে? প্রচার করতে, ব্যবহার করতে। পারি হচ্ছে রূপান্তর করতে। তাহলে দুইটা জিনিস পারি না, মুখস্থ করে ফেলো। হ্যাঁ, তোমাদের বইতে যেভাবে আছে আমি একটু চেঞ্জ করে বলবো। দুইটা জিনিস পারি না, একটা হচ্ছে সৃষ্টি করতে পারি না, একটা হচ্ছে ধ্বংস করতে পারি না। পারি হচ্ছে রূপান্তর করতে। আমাদের সূত্রটা এরকম, সূত্রটা হচ্ছে লিখার জায়গা কোথায়? আচ্ছা, অন্য পেজে লিখি, হোয়াইট বোর্ড নিয়ে লিখি। আচ্ছা, সূত্রটা আমি লিখি, তোমরা এখনই মুখস্থ করে ফেলো। সূত্রটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। হ্যাঁ, সূত্র হচ্ছে মহাবিশ্বে বলতে আমাদের এই মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তির পরিমাণ নির্দিষ্ট। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, টোটাল মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। আমরা শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। শক্তি অ্যাডমিট হইতেই থাকে। শক্তি সৃষ্টি বা ধ্বংস বানান দেখো কোনটা ঠিক আছে, আমি জানি না। দন্ত হবে, আচ্ছা ঠিক আছে। ধ্বংস করতে পারি না। স্যার এটা কি লিখতেছেন আপনি? শুধু শক্তি সংরক্ষণশীলতা সূত্র, শুধু শক্তির রূপান্তর করতে পারি। শক্তির রূপান্তর করতে পারি, এটা মুখস্থ করে ফেলবা, সব ক্লাসে লাগবে। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার সূত্র। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। আমরা শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধু শক্তির রূপান্তর করতে পারি। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। আমরা শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধু শক্তির রূপান্তর করতে পারি। ওকে, আমি এখন একটা উদাহরণ দিই, তাহলে তুমি বুঝবা। মনে করো তুমি একটা টেবিলের উপরে একটা বইকে রাখবা। এখানে ছিল একটা বই, একটু উঁচুতে এখানে রাখবা।
বইটাকে একটু উঁচুতে এখানে রাখতে চাও, এই যে সামান্য একটু উঁচুতে রাখতে চাও, এতটুকু উঁচুতে রাখতে চাও। আমি কি করতে চাই, একটা বইকে একটু উঁচুতে রাখতে চাই, তাহলে বইয়ের অবস্থানের পরিবর্তন হবে, তাই না? তাহলে আমি বড় করে দেখাই, স্যার কোন একটা বইকে মনে করে ফ্লোরে আছে, এটাকে এইখানে রাখতে চাই, তাহলে বইয়ের অবস্থানের পরিবর্তন হবে। অবস্থানের পরিবর্তন হইলে বস্তুর মধ্যে স্থিতিশক্তি জমা হয়, আমরা জানি, তাই না? অবস্থানের পরিবর্তন হলে ওখানে কি হয়, স্থিতিশক্তি জমা হয়, স্থিতিশক্তি জমা হয়। তাহলে বইটা যখন এখানে ছিল, এই ফ্লোরে ছিল, ফ্লোর থেকে যখন আমি এখানে উঠে রাখলাম, এইখানে স্থিতিশক্তি জমা হলো, বইয়ের মধ্যে স্থিতিশক্তি জমা হলো। এই শক্তিটা কোথা থেকে আসলো? আমি যখন এই বইটাকে উঠাইলাম, তখন আমার শরীর থেকে যান্ত্রিক শক্তি ব্যয় হলো। অর্নি, তোমার বাসায় শব্দ হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আমি যখন বইটাকে উপরে স্যার উঠাইলাম, আমার তো মিউট করা। আচ্ছা ঠিক আছে, আমি এইমাত্র মিউট করে দিচ্ছি তোমাকে। আমি যখন এই বস্তুটা, বইটাকে নিচে থেকে ওই উপরে কোন একটা বস্তু টেবিলের উপরে উঠাইছি, তখন কি হয়েছে, আমার শরীর থেকে যান্ত্রিক শক্তি কিছুটা ব্যয় হয়ে গেছে, কিছুটা ব্যয় হয়ে গেছে। আর বইয়ের মধ্যে আগে কোনো শক্তি ছিল না, এখন যখন উপরে রাখা হয়েছে তখন স্থিতি শক্তি জমা হয়েছে। এই যে যান্ত্রিক শক্তি ব্যয় হইলো আর স্থিতি শক্তি জমা হইলো, এই দুইটা অবশ্যই সমান হবে। আবার খেয়াল করে শোনো, আমি যে যান্ত্রিক শক্তি ব্যয় করে বইটাকে উপরে রাখলাম, এতে বইয়ের মধ্যে স্থিতি শক্তি জমা হইলো। এই বইয়ের মধ্যে যে স্থিতি শক্তি জমা হইলো, এটা আসছে আমার ব্যয়িত যান্ত্রিক শক্তি থেকে। এবং কি আমি যতটুকু শক্তি ব্যয় করছি, আমার শরীর থেকে যতটুকু শক্তি ব্যয় করছি, ঠিক ততটুকু শক্তি বইয়ের মধ্যে জমা হয়েছে, কোনো শক্তির অপচয় ঘটে নাই। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, মানে আগে যতটুকু শক্তি ছিল এখনো শক্তি অতটুকুই আছে। তুমি যদি আরেকভাবে দেখো, আরেকটা উদাহরণ দিই আমি, মনে করো কোন একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। আচ্ছা, শুরুতে মনে করো একটা বল এখানে পড়েছিল, একটা বল এখানে পড়েছিল, তো মাটিতে পড়েছিল, তাহলে এর কোনো গতি নাই। তাহলে গতি না থাকলে কি গতি শক্তি আছে? না স্যার। গতি না থাকলে গতি শক্তি শূন্য, গতি শক্তি হয়ে যাবে সবসময় শূন্য যদি গতি না থাকে। তাহলে যত বড় হোক বস্তু, ছোট হোক বস্তু, তাহলে গতি শক্তি শূন্য। এখন আমি যদি এই বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারি, ছুঁড়ে মারছি মানে কি, একটা গতি দিয়েছি বলের মধ্যে, তাহলে তখন এই বলের মধ্যে গতি শক্তি জমা হবে, গতি শক্তি জমা হবে। যখন তাহমিনা কিছু লিখতে চাও? এর মধ্যে গতি শক্তি জমা হবে। এখন তোমরা খেয়াল করে দেখছো নিশ্চয়ই, বলটা যখন আস্তে আস্তে উপরের দিকে যাইতে থাকে, এর গতি কমতে থাকে, কমতে থাকে, একটা পর্যায়ে গিয়ে বলটা একদম থেমে যায়, বলটা একদম থেমে যায়। তো যখন আবার উপরে থেমে গেছে, তখন কি হয়ে গেছে, আবার গতি শক্তি শূন্য হয়ে গেছে না? যদি যেহেতু আর গতি নাই, যখন বলটা একদম উপরে চলে গেছে তখন কিন্তু আবার থেমে যায়। যদি সোজা উপরের দিকে মারো, তাহলে আবার গতি শক্তি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এই যে আমি যে নিচের থেকে ঢিল মারলাম, গতি শক্তি বলটাকে দিলাম, এই শক্তিটা কোথায় গেল? এই শক্তিটা এখন বলের মধ্যে, এই যে উচ্চতার কারণে যে শক্তি আমরা শিখেছি, স্থিতি শক্তি, সেই শক্তি আকারে জমা আছে, সেই শক্তি আকারে এখন জমা আছে। আমি যেই গতি শক্তিটা উপরের দিকে ছুড়ে মারবো, উচ্চতায় গিয়ে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এই পুরো শক্তিটা স্থিতি শক্তির রূপে বলের মধ্যে জমা হবে। আমি শিওর হবো কিভাবে যে আমি যে শক্তিতে ছুঁড়ে মারছিলাম ওই শক্তিটা ওই বলের মধ্যে জমা আছে? শিওর হইলাম এইভাবে, যখন আবার বলের গতি শূন্য হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার মানে সঙ্গে সঙ্গে আমার নিচের দিকে চলে আসা শুরু হয়েছে, নিচের দিকে চলে আসা শুরু হয়েছে, কাজ করার সামর্থ্য শক্তি বলে সে সরে আসতেছে, তার মানে হচ্ছে তার মধ্যে শক্তি জমা হয়েছে, শক্তি জমা হয়েছে। আবার সে আস্তে আস্তে নিচের দিকে যখন নামতে থাকবে তখন গতি বাড়তে থাকবে, এবং কি যে বেগে ছুঁড়ে মারছিলাম ঠিক একই বেগে মাটিতে এসে আঘাত করবে, ঠিক একই গতি শক্তিতে আবার মাটিতে সে আঘাত করবে।
ঠিক আছে, এখন যে মাটিতে যখন আঘাত করলো তখন শক্তিটা কোথায় গেল? কেউ কি বলতে পারবা? একটা বল উপরের দিকে ছুড়ে মারলাম, সেটা আবার নিচে আসলো। আমি বলতেছিলাম যে শক্তি এখনো নষ্ট হয় নাই, শক্তি নষ্ট হবে না, শক্তি থেকেই যাবে। তাহলে মাটিতে যখন আসলো তখন কি হলো? শক্তিটার কি অবস্থা হলো? আমি যে গতিতে ছুড়ে মারছিলাম, গতিশক্তিটা কোথায় গেল? একটা শক্তি দিয়ে ছুড়ে মারছিলাম, গতিশক্তি, সেটা উপরে গিয়ে গতিশক্তি শূন্য হয়ে গেল, স্থিতিশক্তি হিসেবে জমা রইলো বলের মধ্যে। বলটা আবার নিচের দিকে চলে আসলো। নিচের দিকে যখন আসতেছিল আসতেছিল আসতেছিল, মাটিতে এসে তো বলটা থেমে যায়, তাই না? তো তাহলে শক্তিটা কোথায় গেল? কেউ বলতে পারবা? মাটিতে যখন বলটা আসলো তখন কিন্তু বল যখন মাটিকে আঘাত করে তখন একটা শব্দ হয়, তখন একটা শব্দ হয়। এই যে আমাদের এই শক্তিটা শব্দ শক্তিতে পরিণত হলো, শব্দ শক্তিতে পরিণত হলো। তার মানে হচ্ছে শক্তির রূপান্তর হয়ে অন্য শক্তিতে পরিণত হয়ে গেছে। আবার যদি আমরা আরো ভালো করে খেয়াল করি, পাথর যদি হইতো তাহলে ওইখানে স্পার্ক করতো, আগুনে পরিণত হইতো। ঠিক আছে, তাহলে শক্তি আসলে আমরা সৃষ্টি করতে পারতেছি না, ধ্বংস করতে পারতেছি না, শুধু রূপান্তর করতে পারতেছি। কেউ হয়তো বলতেছে যে শক্তি তো আমরা সৃষ্টি করতেছি, কিরকম? কেউ একজন বলতে পারে হয়তো এরকম যে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, ওইখানে তো বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, একটা শক্তি তৈরি করা হচ্ছে। আসলে কিন্তু তা না। মনে রাখো এই কথাটা ভালো করে মনে রাখো। শক্তি কিন্তু আমরা সৃষ্টি করতেছি না সেখানেও। বিদ্যুৎ কেন্দ্র শক্তি সৃষ্টি করতেছি না, সৃষ্টি করতেছি না, তাহলে কি করতেছি? শক্তির ওইখানেও রূপান্তর ঘটাতেছি আমরা, শক্তির সেখানেও রূপান্তর ঘটাতেছি। কিভাবে রূপান্তর ঘটাতেছি? বিদ্যুৎ কেন্দ্রে হয়তো তেলকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করা হচ্ছে, তেল কিন্তু আমরা তৈরি করি নাই। হয়তো বাতাসকে বাতাসকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করা হচ্ছে, বাতাস কিন্তু আমরা তৈরি করি নাই। হয়তো গ্যাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, আমরা কিন্তু গ্যাসও তৈরি করি নাই, গ্যাসও এক ধরনের শক্তি, তাই না? আবার হয়তো ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করা হচ্ছে, ইউরেনিয়ামও কিন্তু আমরা তৈরি করি নাই। মোট কথা, আমরা শক্তি সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না, শুধুমাত্র রূপান্তর করতে পারি। এটা মনে রাখবা, হ্যাঁ? কোনোভাবেই কেউ শক্তি সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না, শুধু রূপান্তর করতে পারে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতার আরেকটা নাম হচ্ছে শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা মনে রাখবা, দুটো শব্দ মনে রাখবা, একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, আরেকটা হচ্ছে শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। আচ্ছা, এখন শক্তির সংরক্ষণশীলতার যে সূত্রটা প্রথমে বলছিলাম, লিখছিলাম, কেউ কি বলতে পারবা? মহাবিশ্বের স্যার। শক্তি বলো, মহাবিশ্বের শক্তির পরিমাণ। মহাবিশ্ব শক্তির পরিমাণ নির্দিষ্ট। আমরা শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধু শক্তির রূপান্তর করতে পারি। সবার কাছে আমার চাওয়া থাকবে এটা যেন সবাই মুখস্থ বলতে পারে, হ্যাঁ? ওকে, অন্যদিন সবাইকে ধরবো। আজকে আগামী দিন যেহেতু পরীক্ষা, আমি এই চ্যাপ্টারটা একটু রিভাইজ করতে চাইছি। খুব বেশি গভীরে যাওয়া যাবে না, শুধু একবার করে আমি বলে দেবো, পুরাটা বলা যাবে না। 120টা স্লাইড দেখাইছি আমি, এখন হয়তো আমি এর মধ্যে থেকে 20টা স্লাইড তোমাদেরকে দেখাবো। তোমরা খুব খেয়াল করে দেখো, যদি দুই একটা ইনফরমেশন তোমরা ধরতে না পারো তারপরেও টেনশন করো না, ভিডিওটা একবার দেখে নিও, মনে হয় কাজে লাগবে। পরীক্ষায় আমি এখন যে কথাগুলো বলবো এগুলোই আসবে, বারবার খেয়াল করবা। প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে দুই একবার দেখে নিবা। ওকে, তাহলে আমরা এই সপ্তম অধ্যায়। ওকে, দেখো আমরা কি করছিলাম। প্রথমে আমরা এই অধ্যায়ের শুরুতে আমরা পড়ছিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ ঘটে তাহলে তাকে কাজ বলে। সরণ যদি না ঘটে, মানে বস্তুটা যদি সরে না যায়, তাহলে সেটাকে কাজ বলা যাবে না, সরণ হইতেই হবে। তো ওইখান থেকে আমরা শিওর হয়েছিলাম যে এই যে মেয়েটা বই পড়তেছে খুব মনোযোগ দিয়ে, এটা কোনো কাজ হচ্ছে না, এটা কোনো কাজ না, বই পড়া কোনো কাজ না বিজ্ঞানের ভাষায়, আবার বাসায় বললো না। আবার এই যে একদম মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, এটাও কোনো কাজ না, কারণ হচ্ছে বোঝাটা সরতেছে না, বইটা সরতেছে না, বা এই ব্যক্তিটা সরতেছে না, এই জন্য কাজ হচ্ছে না। কিন্তু যে ফুটবল খেলতেছে, ফুটবলে কিক করতেছে, ফুটবলটা সরে যাচ্ছে, কিন্তু এই জন্য এটা কাজ হচ্ছে। তো বিজ্ঞানের ভাষায় যদি বল প্রয়োগে বস্তু সরণ ঘটে তবে তাকে কাজ বলে। আমরা কাজ বের করার সূত্র শিখছিলাম।
কার মনে আছে বলো তো, কাজ সমান? স্যার কাজ সমান বল গুণ বলের দিকে বস্তুর সরণ। হ্যাঁ, কাজ সমান বল আর সরণের গুণফল। কাজ হচ্ছে বল আর সরণের গুণফল। পরীক্ষায় কিন্তু ম্যাথ আসতে পারে, আমরা যে প্র্যাকটিস করছিলাম আগের ভিডিওগুলো একটু দেখো, আসতে পারে। তাহলে এখন আমরা দেখছিলাম এই উদাহরণটা, আগেও দেখছিলাম যে দুইটা বল প্রয়োগ করছি, প্রথম একটা প্রথম বল আর একটা দ্বিতীয় বল। দেখা গেছে যে প্রথম বলটা যখন প্রয়োগ করছি তখন বস্তুটা নড়লো না, তো তাহলে সরণ হয় না যেহেতু, তাহলে এখানে কোনো কাজ হয় নাই, এখানে কোনো কাজ হলো না। কিন্তু দ্বিতীয় বল যখন বল প্রয়োগ করলাম তখন বলটা দূরে সরে গেছে, তার মানে সরণ হয়েছে, সরে গেছে, এখানে কাজ হয়েছে। ঠিক আছে, সরণ হইতে হবে। ওকে, এই উদাহরণটা শিখছিলাম হচ্ছে যে ক্ষমতা কাকে বলে। ক্ষমতা হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করতে পারে, মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। তো দেখা যায় যে যে খুব দ্রুত কাজ করতে পারে তার ক্ষমতা বেশি। এই যে চনমনে ছেলেটা প্রথম ব্যক্তি, যে সে বোঝা যাচ্ছে খুব দ্রুত কাজ শেষ করে ফেলবে, মানে একটা দূরত্ব চলে যাবে। আর যে আস্তে আস্তে যাচ্ছে ভদ্র, তার ক্ষমতা কম। আমরা দেখি, হ্যাঁ দেখো, প্রথম ছেলেটা খুব দ্রুত চলে গেছে, তাহলে প্রথম ছেলেটার ক্ষমতা বেশি। তো প্রথম ছেলেটা যদি 20 মিনিটে কাজ শেষ করে থাকে তাহলে প্রথম ছেলের ক্ষমতা বেশি। দ্বিতীয় ছেলেটা যদি 30 মিনিটে কাজ শেষ করে থাকে তাহলে তার ক্ষমতা কম। ঠিক আছে, ওকে, যে দ্রুত কাজ করে তার ক্ষমতা বেশি। আর যান্ত্রিক শক্তি কাকে বলে, কার মনে আছে? যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কারোর মনে নাই? ব্যক্তি বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলে। ব্যক্তি বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলে। এইখানে আমরা 4টা উদাহরণ দেখছিলাম, গাড়ি, মানুষ ইট ভাঙতেছে, মানুষ মনে হয় আম পাড়তেছে, আর দৌড়াইতেছে, এই সবগুলো যান্ত্রিক শক্তির উদাহরণ। ব্যক্তি বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলে। এইখানে আমি প্রশ্ন করছিলাম তোমাদেরকে, খাদ্য রান্না করতে কোন শক্তি ব্যবহৃত হয়? কার মনে আছে বলো তো একটু, আমরা খাদ্য রান্না করতে কোন শক্তি ব্যবহার করি? রাসায়নিক শক্তি। হ্যাঁ, রাসায়নিক শক্তি, ঠিক আছে। রাসায়নিক শক্তি। স্যার রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। তাপ শক্তি। হ্যাঁ, খাদ্য রান্না করতে রাসায়নিক শক্তি। আমরা খাদ্য রান্না করতে সরাসরি তাপ শক্তি ব্যবহার করি, রাসায়নিক শক্তি সরাসরি ব্যবহার করতে পারি না। কারণ হচ্ছে যে আমরা যদি চুলার মধ্যে কাঠ দিয়ে রাখি, কাঠ তো রাসায়নিক শক্তি, তাই না? বা আমাদের গ্যাসের চুলার মধ্যে গ্যাস আছে, গ্যাসের মধ্যে যদি আমরা আগুন না ধরাই তাহলে কিন্তু রান্না হবে না, রাসায়নিক শক্তি হইলেই হবে না। বা গ্যাস দিয়ে দিলাম, গ্যাস চালা দিলাম, কিন্তু আগুন ধরালাম না, তাহলে কিন্তু রান্না হবে না। তাহলে রান্নার ক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করি হচ্ছে তাপ শক্তি। কিভাবে তাপ পেলাম সেটা বিষয় না, আমাকে তাপে পরিণত করতে হবে, রাসায়নিক শক্তি বা বায়োগ্যাসকে তাপে পরিণত করতে হবে। ঠিক আছে, তাহলে রান্নার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? তাপ শক্তি ব্যবহার করি। যদি প্রশ্নে তাপ তিনটাই শক্তি। থাকে, যদি তিনটাই থাকে প্রশ্নে যে রান্নার ক্ষেত্রে আমরা কোন শক্তি ব্যবহার করি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বায়োগ্যাস ইত্যাদি, মানে আরো আরো কোনো অপশন থাকে, তাহলে তখন আমরা উত্তর দিব তাপ শক্তি। হ্যাঁ, মনে যেন থাকে, পরীক্ষায় ভুল করো না, মনে রাসায়নিক শক্তি দেখে দিয়ে দিও না। তাহলে রান্নায় আমরা তাপ শক্তি ব্যবহার করি। আচ্ছা, আলোক শক্তির বিভিন্ন উৎস আছে, আলোক শক্তির কয়েকটা উৎসের নাম বলো তো দেখি। এখানে আলোক শক্তির বিভিন্ন উৎস ছিল। স্যার আগুন, বৈদ্যুতিক বাতি এগুলো। আচ্ছা আচ্ছা, আর কারো কি মনে নেই? সূর্যের আলো, আগুন আর বৈদ্যুতিক বাতি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু দেখি কি কি লিখছিলাম আমরা। কয়েকটি আলোক শক্তির উৎস। আলোক শক্তির উৎস হচ্ছে ব্যাটারির সাথে যুক্ত বাতি, মানে ব্যাটারির সাথে যদি আমরা কোনো বাল্ব যুক্ত করি তাহলে ওখান থেকে আলো পাবো। আগুন থেকে আলো পাবো। তেলের যে বাতিটা ব্যবহার করি, মানে কেরোসিনের যে বাতি, হারিকেন, সেখান থেকে পাবো। মোমবাতি থেকে পাবো, বিদ্যুৎ বাতি থেকে পাবো, আবার বলা হয়ে গেছে সূর্য থেকে তো পাবোই। এইখানে শক্তির একটা রূপান্তর ঘটেছে। কিছুক্ষণ আগে এটা উদাহরণ দিয়েছিলাম যে এই যে ভার উত্তোলন করতেছে,
ইনি একটা বস্তুকে উপরের দিকে উঠাচ্ছে। মাটিতে যখন আছে এর মধ্যে কোনো স্থিতিশক্তি জমা নাই। যখন মাটিতে আছে তখন এর মধ্যে কোনো স্থিতিশক্তি জমা নাই, একদম স্থিতিশক্তি শূন্য। স্থিতিশক্তি শূন্য, স্থিতিশক্তি এখানে শূন্য, স্থিতিশক্তি ইকুয়াল 0। কিন্তু যখন এটাকে এই যে উপরে উঠালো, এই যে মাটি থেকে একটু উপরে এসছে, এই যে পা থেকে এই পর্যন্ত একটু উঁচু, তাহলে এর মধ্যে স্থিতিশক্তি জমা হয়েছে। এই যে স্থিতিশক্তি জমা হলো, এই শক্তিটা কোথা থেকে আসলো? মানুষ যেহেতু একটা যন্ত্র থেকে আসছে। হ্যাঁ, যান্ত্রিক শক্তি স্থিতিশক্তিতে পরিণত হয়েছে। আর আমরা শক্তিটা কোথা থেকে পাইছি? আমাদের দেহের মধ্যে যান্ত্রিক শক্তি কোথা থেকে আসছে? আমরা যে খাদ্যটা খাই সেটা রাসায়নিক শক্তি থেকে আসছে। তাহলে রাসায়নিক শক্তি প্রথমে যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে, আর যান্ত্রিক শক্তি আমরা শেষ পর্যন্ত স্থিতি শক্তিতে পরিণত করেছি। এই যে যখন শেষ পর্যন্ত মাথার উপরে তুলছি, অনেক বেশি স্থিতি শক্তি এখানে জমা হয়েছে। তাহলে আমরা যখন যে খাদ্যটা খেয়েছি সেটা রাসায়নিক শক্তি, আর আমাদের মধ্যে যেটা জমা হয়েছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যেহেতু আমরা যন্ত্র, যান্ত্রিক শক্তি। আর যখন এই ভারটাকে উপরে উঠাইছি, মাটি থেকে উপরে উঠেছি, অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে এখানে স্থিতিশক্তি জমা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে শক্তির রূপান্তর কিরকম হয়েছে বলতো শুরু থেকে? আচ্ছা, আমরা যে খাদ্য খেয়েছি, হ্যাঁ, যে খাদ্য খেয়েছি ওইখান থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়েছি। রাসায়নিক শক্তি আমাদের যখন দেহে চলে আসছে তখন যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। আমরা যখন কোনো বস্তুকে উপরে উঠাইছি, এই যান্ত্রিক শক্তিটা স্থিতি শক্তিতে পরিণত হয়েছে। আমরা যদি এখন এই বস্তুটাকে ছেড়ে দেই তখন কি হবে? মাটিকে ধপাস করে আঘাত করবে, তাহলে তখন গতি শক্তি দিয়ে আঘাত করবে। যখন আঘাত করবে তখন কি আমাদের এই স্থিতি শক্তিটা উপরে যে উঠে ধরে রাখছি, স্থিতি শক্তিটা গতি শক্তিতে পরিণত হয়ে মাটিকে ধপাস করে আঘাত করবে। ঠিক আছে, ওকে। এখানে আমরা পড়ছিলাম যে কোনটা সহজে শেষ হয় না আর কোনটা সহজে শেষ হয়। আমরা পড়ছিলাম যে সোলার প্যানেলের শক্তিটা সহজে শেষ হয় না। হ্যাঁ, সহজে শেষ হয় না বলতে আগামী দিন তো আবার সূর্য উঠবে, তাই না? আমরা ধরে নিতে পারি যে আগামী দিন সূর্যটা উঠবেই, তাহলে এই শক্তিটা সহজে শেষ হয় না। কিন্তু আমরা যে গ্যাস ব্যবহার করি, গ্যাস দিয়ে রান্না করি, এটা সহজে শেষ হয়ে যায়, কয়েক মাসের মধ্যে হয়তো শেষ হয়ে যায়। আর লাইনের গ্যাস ওটাও শেষ হয়ে যায়। এখন এই যে শক্তিটা শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের শক্তির একটা নাম দিয়েছিলাম আমরা, মনে আছে কারোর? এক ধরনের শক্তি শেষ হয়ে যাচ্ছে, আরেক ধরনের শক্তি শেষ হচ্ছে না। কোন ধরনের শক্তির কি নাম দিয়েছিলাম? একটা হচ্ছে নবায়নযোগ্য, আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। গ্যাস হচ্ছে নবায়নযোগ্য নাকি অনবায়নযোগ্য? আচ্ছা, তোমরা কি 30 জনের বেশি ক্লাস করো না কখনো? সকালে কয়জন ক্লাস করেছে? সকালে আরো কম ছিল। কোন ক্লাস ছিল? ফার্স্ট ক্লাস 20 ম্যাথ ছিল ইব্রাহিম স্যারের। ম্যাথ ছিল কোন স্যারের? ইমরান স্যারের। বলো কি, ইমরান স্যার তো অনেক সুন্দর করে, স্যাররা তো অনেক সুন্দর করে ম্যাথ পড়ায়। শোনো, তোমার জীবনে ম্যাথ খুব দরকারি, হ্যাঁ, ম্যাথ বিজ্ঞান এসব খুব দরকারি, হ্যাঁ, এগুলো খুব ভালো করে করবা, প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় কাজে লাগবে। ওকে, এবার তাহলে যে শক্তিটা শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অনবায়নযোগ্য, আর যেটা শেষ হয়ে যাচ্ছে না আবার ব্যবহার করতে পারতেছি সেটা হচ্ছে নবায়নযোগ্য। নবায়ন মানে রিনিউ করা যায় যেটা, সেটা। ওকে, এখন এখানে চুলায় গ্যাস ব্যবহৃত হচ্ছে, এটা আমি প্রশ্ন করছিলাম তোমাদের ক্লাসের সময়, লেখা আছে এটা নবায়নযোগ্য কেন নয়? আমাকে একজন বলো তো। সিলিন্ডারের যে গ্যাসটা, এটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেটি ব্যবহার করলে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এটা নবায়নযোগ্য নয়। ওকে, এটা আমার প্রশ্ন ছিল আগের দিন, এরকমই হয়তো আবার প্রশ্ন করব।
এখানে হচ্ছে নবায়নযোগ্য শক্তির কয়েকটা উৎস আমরা পড়েছিলাম। একটা হচ্ছে বায়োগ্যাস, সৌরশক্তি, পানি, বাতাস, আর হচ্ছে পানির জোয়ার ভাটা। বায়োগ্যাস সম্পর্কে আমরা পড়ছিলাম যে মৃত জীব আর আবর্জনা এটা লাগে বায়োগ্যাস তৈরি করতে। বায়োগ্যাসের সংজ্ঞা পড়ছিলাম, মৃত জীব ও আবর্জনা পচিয়ে যে গ্যাস পাওয়া যায়, মৃত জীব ও আবর্জনা পচিয়ে যে গ্যাস পাওয়া যায় তাকে বলে বায়োগ্যাস। সৌরশক্তি এটা এক ধরনের নবায়নযোগ্য শক্তি। সৌরশক্তি থেকে আমরা আলো পাই, তাপও পাই, আলোর সাথে সাথে তাপও পাই। আলো যখন আমাদের গায়ে এসে লাগে তখন তাপ শক্তি উৎপন্ন হয় অ্যাকচুয়ালি। আর পানির যে শক্তিটা বলতেছি এটা হচ্ছে আরেকটা পানির জোয়ার ভাটা আছে, এই জন্য এই পানিটা হচ্ছে নদীর ক্ষেত্রে, নদীর স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। সেটা হচ্ছে এই জন্য এটাকে নবায়নযোগ্য শক্তি বলতেছি, কারণ পানির স্রোতের জন্য আমাদের কোনো টেনশন করতে হয় না, পানি থাকলে স্রোত থাকবেই, বাতাসও টেনশন নাই, বাতাস আসবেই। পৃথিবী ঘুরে, এই জন্য বাতাস পৃথিবী যতদিন ঘুরবে বাতাস আমরা ততদিন পাইতেই থাকবো। পানির জোয়ার ভাটার ক্ষেত্রেও প্রতি 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হয়, টেনশনের কোনো কারণ নেই। এই জন্য এগুলো সব নবায়নযোগ্য শক্তি, আমাদের টেনশন করতে হয় না যে এগুলো শেষ হয়ে যাবে কিনা, আর কতদিন থাকবে, এসব নিয়ে আমাদের কোনো টেনশন করতে হয় না। ওকে, তাহলে নবায়নযোগ্য শক্তি এই দুইটা, একটা হচ্ছে গ্যাস দ্বারা রান্না করা হচ্ছে, একটা সোলার কুকার দ্বারা রান্না করা হচ্ছে। কোনটা নবায়নযোগ্য শক্তি এবং কেন? তো সূর্যের তাপ দ্বারা মানে যেটা রান্না করা হচ্ছে সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, হ্যাঁ, আর এটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় না। আচ্ছা, গ্যাস একবার ব্যবহার করলে শেষ হয়ে যাচ্ছে, আর সূর্যের যে সোলার কুকার যেটা অনেক সময় লাগে যদিও রান্না করতে, এটা বারবার ব্যবহার করা যায়, শেষ হয় না। এই জন্য এটা নবায়নযোগ্য শক্তির উদাহরণ। ওকে, আচ্ছা, নবায়নযোগ্য নয়, হারিকেনের যে কেরোসিন আমরা ব্যবহার করি এটা নবায়নযোগ্য নয়, কারণ হচ্ছে এটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়। চুলায় কাঠ যদি একবার পুড়ায় ফেলি শেষ, একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়। আর চুলায় গ্যাসও যদি একবার ব্যবহার করি তাহলে শেষ হয়ে যায়। এই জন্য এগুলা নবায়নযোগ্য নয় কোনোটাই, একবার ব্যবহার করলেই শেষ হয়ে যাচ্ছে। ওকে, গ্যাসের ক্ষেত্রে আমাদের চিন্তার বিষয় যে গ্যাস একবার ব্যবহার করলে শেষ হয়ে যাচ্ছে। গ্যাস মাটির নিচে তৈরি হইতে অনেক বছর লাগে, বলছিলাম আমি হাজার হাজার বছর লাগে। কয়লা তৈরি হইতে হাজার হাজার বছর লাগে। আমরা রান্না করে যে কয়লা তৈরি করি সেটা কয়লা না, খনিতে যে কয়লা পাওয়া যায় সেটা নিয়ে আমরা কথা বলতেছি। খনিতে কয়লা হয় কিভাবে আমি বলছিলাম, মনে করো যে সুন্দরবনের মতো যদি অনেক বন থাকে, অনেক গাছপালা থাকে, আর প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে এই গাছপালাগুলো মাটির নিচে চাপা পড়ে, তাহলে হাজার হাজার বছর পরে এই যে গাছগুলো মাটির নিচে চাপা থাকতে 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 একসময় কয়লায় পরিণত হবে, একসময় গ্যাসে পরিণত হবে, একসময় তেলে পরিণত হবে। এটা আসলে অনেক লেংদি প্রসেস, অনেক সময় লাগে, হাজার হাজার বছর প্রয়োজন পড়ে। হাজার হাজার বছর প্রয়োজন পড়ে আবার আমরা যদি আবিষ্কার করার পরে 20-30 বছরের মধ্যেই এটা খায়া শেষ করে ফেলি, ইউজ করে শেষ করে ফেলি। এই জন্য আমাদের বিকল্প শক্তির উৎস খুঁজতে হয়। যে আমরা এই যে কয়লা ব্যবহার করতেছি, বিকল্প শক্তির উৎস খুঁজছিলাম আমরা, এটা নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করব। অনবায়নযোগ্য শক্তির কিছু সুবিধা আছে, খুবই সুবিধা, এগুলো খুব আমাদেরকে বেশি আকর্ষণ করে। অনবায়নযোগ্য শক্তির সুবিধা হচ্ছে নবায়নযোগ্য শক্তির খরচ বেশি, মানে অন্যের খরচ বেশি, এই কারণে অনবায়নযোগ্য শক্তি আমাদের খুব কাজের আর কি। আর হচ্ছে অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করার জন্য ব্যাটারি লাগবে, আবার এটাকে স্টোর করতে অনেক ঝামেলা। আর আমাদের যদি আমরা অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করে গাড়ি ঘোড়া চালাই, 1 লিটারে 60 কিলোমিটার চলে যাব। আবার দেখা যায় যে যদি অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, মানে চার্জের জন্য ব্যবহার করি, দেখা যায় ছোট একটা গাড়ি কয়েকজন মাত্র টানতে পারে, বেশিক্ষণ টানতে পারে না, এরকম ঝামেলা আর কি। মোট কথা, নবায়নযোগ্য শক্তি ব্যবহারে খরচ বেশি, যেটা সহজে পাওয়া যায় এটা খরচ বেশি, কিন্তু যেটা খুব দুর্লভ এটাতে খরচ কম, আর আমাদের যন্ত্রগুলো অনেক শক্তিশালী আর সস্তাও, অনবায়নযোগ্য সস্তাও। তাহলে অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা গুলো কি? এটা দ্রুত ফুরিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, পৃথিবী উত্তপ্ত করে দেয়, আর পরিবেশকে উচ্চ মাত্রায় দূষিত করে।
পরিবেশকে উচ্চমাত্রা দূষিত করে বলতে কার্বন ডাই অক্সাইডের কারণে আমাদের অবস্থা খুবই খারাপ, ঝালাপালা হয়ে যায়। কার্বন ডাই অক্সাইডকে আমরা বিষও বলছিলাম, আর গ্লোবাল ওয়ার্মিং বলছিলাম। এই পৃথিবীকে উত্তপ্ত করে দেয়। অনবহনযোগ্য শক্তি ব্যবহার, আমরা ডিজেল পেট্রোল যে পুড়াচ্ছি, এগুলা পুরানোর কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়। গ্লোবাল ওয়ার্মিং মানে সারা পৃথিবী উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে? তো সারা পৃথিবী উত্তপ্ত হয়ে গেলে এটা আমাদের খুব কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। দেখা যায় যে প্রত্যেকটা ঘরে এসি লাগাইতে হবে, তখন আমাদের অনেক বেশি শক্তি ব্যবহার করতে হবে। তো এই জন্য আগের থেকেই নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্র্যাকটিস করা দরকার। তো দেখা গেছে যে আমরা অনেক সময় গ্যাসের জন্য রান্না করতে পারি না, সাধারণ চুলা ব্যবহার করতে হচ্ছে। গ্যাসের সংকট দেখা দিচ্ছে। সংকট বলতে যতটুকু প্রয়োজন ছিল অতটুকু আমরা পাচ্ছি না। আমরা একটা সমাধান খুঁজে পেয়েছিলাম যে পারমাণবিক চুল্লি যদি ব্যবহার করি, এখানে অল্প ইউরেনিয়াম ব্যবহার করে, অল্প জ্বালানি ব্যবহার করে অনেক বেশি বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে শুরুতে অনেক বেশি খরচ, মানে বিলিয়ন বিলিয়ন খরচ। তো এত বেশি খরচ আমাদের দেশের জন্য এটা বাস্তবসম্মত না। অনেক সময় দেখা গেছে যে এই যে পাবনার রূপপুরে যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, এটা এই 60 বছর লেগে যাচ্ছে কাজ শেষ করতে। কারণ হচ্ছে যে অনেক বেশি টাকা লাগতেছে, আমরা এটা পারতেছি না। তো এই জন্য আসলে পারমাণবিক চুল্লি আমাদের দেশের জন্য খুব বেশি কাজের না, মানে খুব বেশি কাজের না বলতে সহজ না আর কি। উইন্ড মিলের কথা বলছিলাম, উইন্ড মিল মানে বায়ুকল। তো এটাও এই উপকূলীয় অঞ্চলে বেশি ইফেক্টিভ কাজের, আমাদের দেশে এরকম বেশি কাজের না। কারণ আমাদের দেশে এত বেশি বাতাস নাই, যার কারণে আমরা উইন্ড মিল চালাতে পারি। আমাদের দেশে সৌর প্যানেলও দাম বেশি, তারপরেও এটা কাজের। আমাদের যে চরাঞ্চলগুলো আছে, চরাঞ্চলগুলোতে সৌর প্যানেল যদি একবার বসায় দিলে 20-30 বছরের জন্য সৌর প্যানেলের খরচ হয় না, আর ব্যাটারি 3-4 বছর পরে পরে পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের দেশে সৌর প্যানেলটা মোটামুটি কাজের। কিন্তু তারপরেও সবকিছু বিবেচনা যদি করি আমরা, তাহলে দেখা যায় বায়োগ্যাসটা আমাদের সবচেয়ে বেশি লাভজনক। কারণ হচ্ছে আবর্জনা, মৃতজীব, এগুলো আমাদের অভাব নাই, এগুলো হইতেই থাকে, সৃষ্টি হইতেই থাকে। আর ওইখান থেকে যে আবর্জনা, মৃতজীব থেকে যে বায়োগ্যাসটা পাই, আমরা গ্যাস জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আবার ওই বায়োগ্যাসটাকে সরাসরি ব্যবহার করে রান্নার কাজেও ব্যবহার করতে পারি, আলো জ্বালাতে পারি। ওকে, তো এইটা একটা ভালো একটা উৎস। এইখানে আমরা গতকালকে পড়ছিলাম যে শক্তির অপচয় কমাইতে হবে। শক্তির অপচয় কমানোর জন্য যদি আমাদের একটু বলে বকাটকা করে, তারপরে চুপচাপ থাকতে হবে। শক্তির অপচয় খেয়াল করতে হবে যে এখন আমার বাতি দরকার কিনা, ফ্যান দরকার কিনা, এসি দরকার কিনা। যদি দরকার না পড়ে এগুলোকে ব্যবহার করব না। শক্তির অপচয়ের বিপরীত শব্দ হচ্ছে সাশ্রয়, তাই না? তা আমরা অপচয়ী হব না, সাশ্রয়ী হব। শক্তি ব্যবহারে সাশ্রয়ী হব। তা আমাদের জীবনে শক্তির প্রভাব এরকম যে শক্তি ছাড়া আমরা চলতেই পারি না। যদি রান্না না করি তাহলে খাওয়া যাবে না। যদি এই বাতি না জ্বালাই, এগুলো কোথা থেকে আসলো? বাতি যদি আমি তোমাদের এটা দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা বাতি যদি না জ্বালাই তাহলে আমরা কিভাবে চলতে পারি না। আবার যদি আমরা ফ্রিজের জিনিসপত্র না রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। টেলিভিশনের অনুষ্ঠান দেখতে হবে, শক্তি লাগবেই, ব্যবহার করতে হবে। এই যে তোমাদের ক্লাস করতে হলে ল্যাপটপে ক্লাস নিতে হচ্ছে, বা মোবাইলে যারা ক্লাস নিচ্ছে মোবাইলে ক্লাস নিতে হচ্ছে। এটা আমরা আসলে ব্যবহার করতে বাধ্য। শক্তি ছাড়া আমরা কল্পনা করতে পারি না। শক্তি আমাদের জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করে রাখছে। সারাক্ষণ শক্তি দরকার। তো শক্তি যেহেতু দরকার, তাহলে একটু সাবধানে ব্যবহার করতে হবে। এমন ভাবে ব্যবহার করা যাবে না যে গাছপালা একদম কেটে ফেললাম। তো তাহলে গাছপালা যদি কেটে ফেলি তাহলে এরকম মরুভূমি সৃষ্টি হবে। তো মরুভূমি যদি সৃষ্টি হয় তাহলে আমাদের আরো বেশি শক্তির প্রয়োজন পড়বে। কারণ হচ্ছে মরুভূমি মানে কি, অনেক বেশি গরম। তো গরম থেকে বাঁচার জন্য আমরা অনেক বেশি ফ্যান ব্যবহার করব, এসি ব্যবহার করব। তো এটা আমাদের আরো কষ্টের কারণ হবে। তা আমাদের শক্তি ব্যবহারে সাশ্রয়ী হইতে হবে। তো সাশ্রয়ী হইতে হলে পারিবারিক সাশ্রয়ী যেরকম হবা, তুমি নিজে সাশ্রয়ী হবা, সামাজিক ভাবেও সাশ্রয়ী হইতে হবে। সামাজিক সাশ্রয়ী হওয়ার জন্য তোমার সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টি করা মানে হচ্ছে পারিবারিক সামাজিক খরচ কমায়। হ্যাঁ, সামাজিক খরচটা যদি কমাতে চাই, সমাজের খরচটা যদি কমাতে চাই, তাহলে অন্যদেরকেও বলতে হবে যে আমি এইভাবে খরচ কমিয়েছি, তুমি এভাবে করে দেখতে পারো। তাহলে আমাদের
দেশটা আসলে বসবাসের উপযুক্ত হবে। সবকিছু তো আসলে পড়ানো সম্ভব না, তোমরা এই অধ্যায়টা পুরোটা বাসায় রিভাইজ করবা। যদি মনে করো কোনো একটা শব্দ বাদ দিয়ে দিচ্ছি, তো ওটা কি করবা? এখন কিছু তো করার নাই, দু একটা শব্দ এরকম থাকবেই নতুন শব্দ, ওইগুলো একটু লিখে ফেলবা, ঠিক আছে? অন্য ক্লাসে হয়তো জিজ্ঞাসা করবো, কিন্তু পরীক্ষা তো 13 তারিখ 12 তারিখ পরীক্ষা, তাই না? তোমাদের আগামী সোমবার পরীক্ষা। সোমবার যদি ক্লাস না হয় তাহলে মঙ্গলবার পরীক্ষা, ঠিক আছে? তাহলে আমি আশা করতেছি সোমবারে পরীক্ষা নিব। যদি সোমবারে না পারি তাহলে অবশ্যই মঙ্গলবারে নিব। 20 অথবা 30টা এমসিকিউ থাকবে, 20 অথবা 30টা বা 25টা এমসিকিউ থাকবে। এমসিকিউ পরীক্ষার জন্য তোমরা সবাই রেডি থাকো। এবার যেভাবে পরীক্ষা দিছো, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।